Okay, how are you? There was a technical problem for this region. I have late only for 10 minutes. I am really sorry for this. Okay. Okay, thank you. Yesterday in our class, we discussed about tense, present tense and past tense. We cleared two kinds of tense, present tense and past tense, and today we will discuss about future tense. That is called ভবিষ্যৎ tense. হ্যাঁ, আজ আমরা future tense নিয়ে কথা বলবো। আর গত গত ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স বলেছিলাম। এখান থেকে আপনি কিছু একটু বলতে পারবেন যে প্রেজেন্ট টেন্সটা বা পাস্ট টেন্সটা এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কেমন হয়? ক্যান ইউ সে বাই দ্য অফ কোর্স প্লিজ সে সামথিং অ্যাবাউট প্রেজেন্ট টেন্স এন্ড পাস্ট টেন্স। কিছু বাক্য বলতে হবে প্রেজেন্ট টেন্স থেকে বাংলা এবং তার ইংলিশ ট্রান্সলেট এবং ট্রান্সলেশন, এবং পাস্ট টেন্স থেকেও কিছু বাংলা এবং তার ট্রান্সলেশন। বলুন তো। uh, I go to I go in আমি স্কুলে যাই। আই I গো go টু to স্কুল, ইয়েস। আই গো টু স্কুল। আচ্ছা, এর পাস্ট টেন্সটা কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম, তখন ট্রান্সলেশনটা কি হয়? হ্যাঁ, আই ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ, গো এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। গো এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হয় ওয়েন্ট। হ্যাঁ, গো এর পাস্ট ফর্ম। হুম আস্তে আস্তে একটা বাচ্চা চলে আসে তো ঘুমানোর জন্য হুম হুম অ্যাম্বুলেন্স এসে con trai thay máu xin á có xin số con gì ở bé lấy 10 minutes hồi yi hay legal one you can let him come okay don't disturb me because I have to class you don't want to sleep with me and then you can sleep with Papa okay just stick to you 10 minutes you remember now what is the time okay just 10 minutes okay Okay, thank you it's very, no sorry, it's very nice to listening your speaking skill. What kind of language is it? China Mandarin or Cantonese? Okay, okay, sorry, Cantonese. So I think you say Cantonese very nicely, very quickly. In সত্যি ভালো না আমি জানি আর কি বলে আমি আসলে অনেক দুঃখিত হঠাৎ করে বাচ্চাটা আমার রুমে চলে আসে মানে আমার রুমে দুইটা বেড তো খুব কম আসে হঠাৎ আমার সাথে এসে আমি তাকে ছোট বাচ্চা বাধা করতে পারি না সমস্যা নেই, আপনি তাকে সময় দিবেন। আমি পড়ানোর ভিতরে আপনি সরি বলবেন কেন? আমি তো এটা বুঝি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি ওকেও সময় দিন, আমাকেও পড়াটা শুনতে থাকুন। হ্যাঁ, ক্লাসটা করতে থাকুন, সমস্যা নেই। অবশ্যই অবশ্যই সমস্যা নেই, পড়ার ভিতরে এটা হতেই পারে। ও যখনই আসে ওকে আপনি আগে ম্যানেজ করবেন, ঠিক আছে? আমি আপনার জন্য ওয়েট করব, তখন কোনো সমস্যা নেই। তো দেখেন, আজকে আমরা টেন্সটা নিয়ে কথা বলবো। আজকে হচ্ছে ফিউচার টেন্স নিয়ে কথা বলি। প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সটা দেখেছিলাম, এখন আমরা আজকে দেখবো হচ্ছে হুম একটু এক্সাম্পল দিতে যাচ্ছি হুম আমি বলতে চেয়েছি হুম রাত 8টা 9টাতে ক্লাস করতাম তাহলে আমি আরো লম্বা সময় কারণ আমি রাত 8টার পরেই ফ্রি হই আমার এখানকার টাইম মানে বাংলাদেশ 6টায় ফ্রি হই তখন আমি 1 ঘন্টা সময় দিচ্ছি এগুলা শেখার জন্য আর যেগুলো ভারত আপনি মানে মুখস্থ করতে বলছেন আমি মোটামুটি 30টার মতো 30টার একটু বেশি মুখস্থ করে ফেলেছি ইভেন আপনি যেগুলো দিয়েছেন সব পড়েছি আচ্ছা, তাহলে এটা আমার জন্য ভালো হবে। কিন্তু এখন হচ্ছে আজকে 19 তারিখ। হ্যাঁ, এই মাসটা আপনি আর 10টা দিন এই 7টায় ক্লাস করেন, তারপর হচ্ছে ওই মাসের 1 তারিখ থেকে 8টায় করলেও হবে, ঠিক আছে? আর যখন দেশে চলে আসবেন তখন তো আপনি আপনার ইচ্ছা মতো টাইম অনুসারে পারবেন। তো এই মাসটা মানে এই 10টা দিন আপনি একটু এই 7টায় করেন, তারপরে হচ্ছে এই মাসটা যখন হয়ে যাবে, এই মাসের ইয়েটা হয়ে গেলে তারপরে আপনি আগামী মাসের 1 তারিখ থেকে 8টায় নিব। হ্যাঁ, বা আপনি যখন চান সেই সময়। তো এই মাসটা হুম চাই হুম হুম মানে হচ্ছে মানে হুম পুলিশ কেস করতে চাচ্ছে তো হুম পুলিশ হুম হুম। না না না, কোনো কঠিন হবে না। শুনেন, এইগুলো আমি বুঝতে পারছি এখন। এইগুলো আপনাকে বাংলায় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিন, আমি এইগুলো ক্লাস শেষে আপনাকে আমি সব যত রকমের টেন্স থাকে, যেমন আপনি যদি বলছেন যে গত সোমবারে আমাকে কুকুর কামড় দিয়েছিল, এই ধরনের বাংলা লিখে দিবেন, আমি তার ইংলিশ গুলো করে দিব সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপে বাইট মানে কামড় দেওয়া, BITE, বাইট। হ্যাঁ, এটার বিট হবে দ্য ডগ বিট মি লাস্ট মানডে। দ্য ডগ বিট মি লাস্ট মানডে। মানডে মানে হচ্ছে সোমবার, স্যাটারডে সানডে মন্ডে। হ্যাঁ, এটা ও আচ্ছা আচ্ছা। তো দ্য পুলিশ অ্যাডভাইসড মি টু মেক এ ডায়েরি ইন দ্য পুলিশ স্টেশন, PS। ওকে। হ্যাঁ, এখানে অ্যাডভাইসড মি টু
টেক এ ডায়েরি, ডায়েরি মানে হচ্ছে কেস করা, এখানে টু টেক এ ডায়েরি। অথবা হ্যাঁ, অথবা গিভ আ ইনফরমেশন, অথবা গিভ আ অভিযোগ বলা যায়। অভিযোগ ইংলিশ কি বলেন তো? কম অভিযোগ ইংলিশ হচ্ছে, হ্যাঁ, কমপ্লেইন ফর দা এগেনিস্ট দা ওনার অফ দ্য ডগ। অর্থাৎ কুকুরের যে মালিক রয়েছে, মালিক। এগুলো আপনি আমাকে বাংলা একটু লিখে দিন হোয়াটসঅ্যাপে, আমি সব ইংলিশ করে দিব না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা আপনি ক্লাস শেষেই, আচ্ছা ক্লাস শেষেই আপনি ওগুলো লিখে দিন, আমি ওগুলো করে দিতে পারবো, নো প্রবলেম। আচ্ছা দেখেন তাহলে এখানে আমরা মেইনলি যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সের বাংলা হচ্ছে অতীতকাল, সরি ভবিষ্যৎকাল। হ্যাঁ, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স অতীতকাল, আর ফিউচার টেন্স অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। খুবই সহজ। প্রেজেন্ট টেন্সের সঙ্গে এখানে অনেক মিল রয়েছে। দেখেন মেইনলি আমাদের জানতে হবে ফিউচার টেন্স শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ মানে কি? যে সময়টা এখনো এসে পারেনি, যেমন আমরা এখন কথা বলছি, এগুলা হচ্ছে সব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা কন্টিনিউয়াস টেন্স, এই মুহূর্তে কাজগুলা হচ্ছে। আর যখন এটা হয়ে যাবে, যেমন গতকাল আপনাকে একটা ক্লাস নিয়েছিলাম, তাহলে গতকালের সেই সময়টা কিন্তু অলরেডি অতিক্রম হয়ে চলে গিয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু পাস্ট হয়ে গিয়েছে, এটা হচ্ছে পাস্ট টেন্স। আর এটা আজকের যে ক্লাসটা নিচ্ছি এটা প্রেজেন্ট টেন্স। আর আগামীকাল কিন্তু এখনো একটা ক্লাস আমি নিব, বা এখনো আমাদের ক্লাসটা শেষ হয়নি, এখনো টাইমটা এসে পারেনি, অনাগত যেটা, এটাকে বলা হয় ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। অর্থাৎ যে টেন্স ভবিষ্যতে কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বা সাধারণভাবে হবে এমন বোঝালে তার কালকে ফিউচার টেন্স বলে। ফিউচার টেন্সের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্সের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, মনে রাখবেন এটা। এইটুকু মনে রাখলেই হবে। তো দেখেন প্রেজেন্ট টেন্সের মতো, পাস্ট টেন্সের মতো এই ফিউচার টেন্সও কিন্তু চার প্রকার। এরা হচ্ছে চার ভাই: ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের প্রেজেন্ট টেন্সেও কিন্তু তাই ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট। দেখেছেন? তাহলে একটা টেন্সকে যদি ভালোভাবে বুঝতে পারেন, অন্য টেন্স গুলা কিন্তু সহজ হয়ে যায়। অর্থাৎ একটা ভালোভাবে মনে রাখতে হবে যে প্রত্যেকটা টেন্সের প্রথম ভাইয়ের নাম হচ্ছে ইনডেফিনিট, তারপরের ভাইয়ের নাম কন্টিনিউয়াস, তারপরে পারফেক্ট, তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এতটুকু মনে রাখলেই হবে। তো দেখেন সিম্পল ফিউচার, এই সিম্পল ফিউচার টেন্সের অর্থ যা, আর ফিউচার ইনডেফিনিটের অর্থই কিন্তু একই, অর্থাৎ এদের দুইটা নাম, ফিউচার ইনডেফিনিট টেন্স বললেও হয়, আর সিম্পল ফিউচার টেন্স, একই কথা। তো এখানে লিখেছি সিম্পল ফিউচার টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। সিম্পল ফিউচার টেন্স সাধারণ ভবিষ্যৎকাল কেমন? ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ ঘটবে, যেমন আমি বিশ্ববিদ্যালয়ে যাব। আপনি বলছেন যে স্যার আপনার ক্লাসটা শেষ হলে আমি আমার কর্মে যাব, আমি বাজার করতে যাব, আমি আমার অফিসে যাব, তারপর সে আগামীকাল আসবে। তারপর যেমন বলতে চাচ্ছেন যে আমি আগামী মাসের 9 তারিখে বাংলাদেশে আসব। এই যে সাধারণভাবে, সাধারণভাবে ভবিষ্যতে যে কাজগুলা হয় এগুলাকে হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। হুম যেমন আমি গানটি গাইবো, সে তোমাকে সাহায্য করবে। অর্থাৎ এগুলা সাধারণভাবে ভবিষ্যতে ঘটবে, এই জন্য এগুলাকে বলা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্স। এইটা আমরা কিভাবে দেখে চিনবো যে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স? এর বাংলা ক্রিয়ার শেষে বে, বি, ব এই শব্দগুলা থাকবে। বে, যেমন দেখেন আমি বিশ্ববিদ্যালয়ে যাব, তাহলে এখানে শেষে কিন্তু একটা ব এসে গেছে, বাংলা ক্রিয়ার শেষে একটা ব এসেছে। আমি গানটি গাইবো, সে তোমাকে সাহায্য করবে, একটা শব্দ এসেছে বাংলা ক্রিয়ার শেষে, সাহায্য কি করবে? সাহায্য করবে। তাহলে বে, বি, ব এগুলা থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। এর গঠন প্রণালীটা ওই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মতো ফিউচার ইনডেফিনিট টেন্সে একই, শুধু শুধু মূল ভার্বের আগে একটা শ্যাল বা উইল ব্যবহার করতে হয়। কি বললাম? তাহলে এই কি বলে ফিউচার টেন্সে, ফিউচার, ইয়েস, শুধু ফিউচার টেন্সে এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে আসে শ্যাল এবং উইল। এটা একটু দেখি। যেমন আহ, আমরা বলেছিলাম ইট মানে খাওয়া। এখানে একটা দেখি, এই যে গো, আই উইল গো টু দা ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাব। তাহলে কি বললাম? আমি ইউনিভার্সিটিতে যাব। হুম, আচ্ছা, ওকে, লিখেছি এখানে গো, মেইন ভার্বটা হচ্ছে গো, গো মানে যাওয়া। আর এটাকে ফিউচারের একটা ফর্ম করার জন্য শ্যাল উইল যে বেবি ব, এর জন্য এখানে একটা কি এনেছি? এখানে একটা উইল এনেছি। দেখেন এই উইলটা যদি বাদ দিয়ে বলি কেমন শোনা যায়?
আই গো টু দ্য ইউনিভার্সিটি, আই গো টু দ্য ইউনিভার্সিটি, তখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেল। তখন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। আর এই ইনডেফিনিটের একটা বাক্যকে এই সাবজেক্টের পরে অর্থাৎ মূল ভার্বের পূর্বে যদি একটা শ্যাল উইল যোগ করে দেওয়া হয়, তাহলে এই বাক্যটা ফিউচার এই প্রেজেন্ট ইনডেফিনিট থাকে না, তখন সেটা হয়ে যায় ফিউচার ইনডেফিনিট। আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাব। হুম, আমি গানটি গাইব। শ্যাল বা উইল দুইটাই বলতে হবে, শ্যাল অথবা উইল। এর বাংলা হচ্ছে বে বি ব, মানে ফিউচারের একটা চিহ্ন যেটাকে বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, এর বাংলাটাই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, মানে ফিউচারের একটা, যেমন এখানে একটা কথা বলেছিলাম, অ্যাম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা চিহ্ন থাকে, যেমন আই অ্যাম আই স্টুডেন্ট, হি ইজ আ টিচার। হ্যাঁ, পাস্ট টেন্সে কি থাকে, এই বাক্যটাকে আই উইল গো টু দা ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, এটাকে যদি আমরা পাস্ট টেন্সে, এটাকে যদি পাস্ট ফর্মে বলি, তাহলে কি করতে হবে, এই উইলটাকে আমাকে উঠিয়ে দিতে হবে। উইলটাকে আমি এখান থেকে উঠিয়ে দিব, আর গো এর পাস্ট ফর্ম করব, ভি টু ফর্ম ওয়েন্ট হবে। আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, এটা যখন পাস্ট টেন্স হবে তখন আই ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি, যখন এটা প্রেজেন্ট ইনডেফিনিট হবে তখন আই গো টু দ্য ইউনিভার্সিটি, আর যখন এটা ফিউচার টেন্স হবে তখন আই উইল, আই উইল গো টু দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ, আই উইল গো টু দ্য, বুঝেছেন? এইভাবে বুঝতে হবে। হ্যাঁ, অবশ্যই। তো প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝবেন, যতক্ষণ ভালো না বুঝবেন আমি সঙ্গে থাকবো। তাহলে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হলো। এবার আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যেমন চলমান বর্তমান কাল, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে চলমান ভবিষ্যৎকাল। এমন একটা বাংলা বাক্য বলবো যেটা বললে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আমি কবিতাটি লিখতে থাকবো, তুমি কাজটি করতে থাকবে, তারা কেনাকাটা, তারা কেনাকাটা করতে থাকবে। অবশ্যই সময় সমস্যা নেই, আপনি ওই দিকটা একটু দেখেন, আমি আছি। ওকে, ওকে। এই বাচ্চাগুলার এদের বাবা মারা কোথায় থাকে স্বাভাবিক, এরা কি মানে রেখে যায়? ও, আচ্ছা, তো আপনি ওর পাশে বসে, ওর পাশে বসে ক্লাস করতে থাকেন, ওকে, ওকে সঙ্গেই নিয়ে ওকে আপনার সঙ্গে নিয়ে আসেন। হ্যাঁ, Kami yung sabi, lên phòng có một mình nó lên thang ngõ mà tôi có thành công mẹ có ওর পাশে আমি কথা বলতেছি মানে ও আমার একটা পা থেকে ফিরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই করেন, এটা সব থেকে বেস্ট হবে। হ্যাঁ, এইভাবে এই ক্লাসটা আজকের মতো করি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে। যেমন আমি কবিতাটি লিখতে থাকবো, তুমি কাজটি করতে থাকবে, তারা কেনাকাটা করতে থাকবে। আজকে যদি এখন আপনাকে বলি যে আজকে রাত 11টার সময় আপনি কি করবেন, কি করবেন, ফিউচার টেন্সে আমি প্রশ্ন করেছি, তখন আপনি বললেন স্যার আমি রাত 11টার সময় টিভি দেখতে থাকবো, আমি রাত 11টার সময় আমার হোমওয়ার্ক গুলো করতে থাকবো, অর্থাৎ কাজটি তখন চলমান থাকবে। এমনটি হলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়।
ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে ঘটতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হুম 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 হুম, অবশ্যই অবশ্যই আমি এগুলো দিব, মাঝে মাঝে হেল্প করবো, আপনি এগুলো যা যা দিব ছোট ছোট করে, হুম হুম, হয়তো এরকম আরো অনেক কিছু দিব, এগুলো পড়তে থাকবেন, পড়লে তাহলে স্পোকেনের জন্য খুব সুবিধা হবে। তো বলা হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে, এই যে ভবিষ্যতে কোনো কাজ ঘটতে থাকবে বা চলতে থাকবে এমনটি বুঝালে তখন তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে ঘটতে থাকবে বা চলতে থাকবে। যেমন আমি কবিতাটি লিখতে থাকবো, এই যে আমি প্রশ্ন করেছি যে আজকে রাত 11টার সময় আপনি কি করতে থাকবেন, আপনি বলছেন স্যার ওই সময় আমি একটা কবিতা লিখতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে কাজটি চলমান থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন বলেছিলেন আমি ভাত খাচ্ছি, সে স্কুলে যাচ্ছে, তারা বই পড়ছে, অর্থাৎ এটা বর্তমান কালে চলমান রয়েছে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এটা অতীত কালে চলমান ছিল, যেমন আমি ভাত খাচ্ছিলাম, তারা মাছ ধরছিল, সে বাড়ি যাচ্ছিল, সে একটা কবিতা লিখছিল। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স এটা কি হবে, আমি কবিতাটি লিখতে থাকবো, তুমি কাজটি করতে থাকবে, তারা কেনাকাটা করতে থাকবে। দেখেন আমি কবিতাটি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য পোয়েম, আই উইল বি রাইটিং দ্য পোয়েম। এই যে এখানে কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের পর আইএনজি, তো দেখেন রাইটের পর আইএনজি হয়েছে রাইটিং, রাইটের পরে কি বসেছে, রাইটিং, এটা মেইনলি হচ্ছে রাইট থেকে রাইটিং, এটা মেইনলি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের একটা চিহ্ন। আর যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানে স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এখানে সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি বসাতে হয়, শ্যাল বি। তবে একটা বিষয় মনে রাখতে হবে, রিসেন্ট এখন কিন্তু শ্যালের ব্যবহার দেখা যায় না, এনসিয়েন্ট গ্রামার বা আগে কিন্তু শ্যালের ব্যবহার ছিল, এখন সব জায়গায় উইল ব্যবহার করাটাই বেটার। এখন শ্যালটা আমরা বলবো না, সাবজেক্ট প্লাস উইল বি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস সিম্পল ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ রাইট মানে লেখা, ওর সঙ্গে আইএনজি হয়েছে রাইটিং। তাহলে কি হবে, আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো, ওর পর একটা অবজেক্ট দিতে হবে, কি লিখতে থাকবো, কবিতাটি, কবিতাটি হচ্ছে দা পোয়েম, আই উইল বি রাইটিং দা পোয়েম, আমি কবিতাটি লিখতে থাকবো। হুম, আমি কবিতাটি লিখতে থাকবো, তুমি কাজটি করতে থাকবে একই নিয়মে, তুমি ইংরেজি কি ইউ, এরপর উইল বি বসেছে, সাবজেক্টের পরে কি বসবে, উইল বি বসেছে, হ্যাঁ ইউ উইল বি। আর এখানে করতে থাকবে, করা ইংরেজি ডু, এর সঙ্গে আইএনজি হয়েছে ডুইং, ইউ উইল বি ডুইং দা ওয়ার্ক, তুমি কাজটি করতে থাকবে। তারা কেনাকাটা করতে থাকবে, দে উইল বি শপিং, গোয়িং না, দে উইল বি শপিং। এভাবে আরো বলা যায়, আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল, তারা কথা বলতে থাকবে, দে উইল বি টকিং, আমরা মাছ ধরতে থাকবো, উই উইল বি ক্যাচিং ফিশ। আপনি কয়েকটা বলেন তো এই নিয়মে। থ্যাংক ইউ, আই উইল বি ইটিং রাইস, আরো বলতে হবে, বলেন, সুন্দর হচ্ছে। So I আই উইল বি স্লিপিং নাও, ঠিক আছে। হুম অবশ্যই হচ্ছে। হুম, তাহলে আই উইল বি প্লেইং, এখন যদি বলা হয় আমি ফুটবল খেলতে থাকবো তখন কি হবে, আই উইল বি প্লেইং ফুটবল। হ্যাঁ, তারপর হুম, দাবা ইংরেজি হচ্ছে চেস, চেস মানে হচ্ছে দাবা, হ্যাঁ আই উইল বি রিডিং, চেস, হ্যাঁ। তারপর বলেন আমি বই পড়তে থাকবো, আই উইল বি রিডিং, হুম, আই উইল বি রিডিং। থ্যাংক ইউ, আপনি পুরাপুরি বুঝতে পেরেছেন বিষয়গুলো। হুম 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 হুম, পোয়েম, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার ইনডেফিনিট আপনার ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। হুম, দেখেন একটা টেন্সের সঙ্গে আরেকটা টেন্স, হ্যাঁ হ্যাঁ, এটাও যাবে দেখেন। হুম, আচ্ছা এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, হ্যাঁ, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল, এখন আমরা দেখবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স।
আচ্ছা, এইটার অর্থ হচ্ছে পুরা ঘটিত ভবিষ্যৎকাল, পুরা ঘটিত ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে যেটা ঘটে থাকবে। ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যৎ সময়ে ঘটে থাকবে। এই জায়গাটা দেখেন, যা ভবিষ্যৎ সময়ে কি হয়ে থাকবে, ঘটে থাকবে। যেমন একটা উদাহরণ দেখি, আমি কবিতাটি লিখে থাকব, সে তোমাকে সাহায্য করে থাকবে, তারা কাজটি করে থাকবে। অর্থাৎ আমি আপনাকে একটা কাজ দিলাম, আমি বললাম যে আপনি আগামী কালের ভিতরে, আগামী যেদিন আমি ক্লাস নিব সেই দিনের আগেই আপনি কাজটা, বা সেই দিনের ভিতরে আপনি কাজটা করে রাখবেন। তার মানে কি, ভবিষ্যৎকালে কোনো সময়ে এটা অলরেডি ঘটে থাকবে। ভবিষ্যৎকালে এটা পাস্ট টেন্সের, পাস্ট পারফেক্ট টেন্সের মতো হইতে পারে। বলা হচ্ছে যে ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে হয় সেটা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ওই সেই পাস্ট পারফেক্ট কালকে বুঝিয়েছিলাম, মনে আছে যে অতীতকালে, অতীতকালে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে, দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে সেটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে সংগঠিত হবে এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। আপনার মনে আছে আমি জানি। তো এখানে বলা হচ্ছে ভবিষ্যতে দুটি কাজ পাশাপাশি সময়ে যদি হয়, যে কাজটি আগে হবে সেইটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, সেটি কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স। আর যে কাজটি একটু পরে হবে সেটা হবে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখেন এই ফিউচার টেন্সের ভিতরেও কিন্তু আপনাকে একটা, ফিউচার টেন্সের ভিতরেও একটা প্রেজেন্ট টেন্স আনতে হবে। কোথায়? ফিউচার পারফেক্ট টেন্সে পাশাপাশি সময়ে দুইটা কাজ হবে প্রায় একই সময়ে, কিন্তু যে কাজটি একটু আগে হবে সেই কাজটি ফিউচার পারফেক্ট টেন্স, ওখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ ব্যবহার করতে হয়। ফিউচার পারফেক্ট টেন্সের চিহ্ন হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আর যে কাজটি একটু পরে হচ্ছে, যে কাজটি একটু পরে হচ্ছে সেটা প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে। যেমন আমরা একটু দেখি, দেখেন তুমি, হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট মানে হচ্ছে যেটা আগে হয়ে গেছে, এইটাই হচ্ছে সবসময় পারফেক্টের নিয়মে করব। বলা হচ্ছে তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো, তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। দেখেন কোন কাজটা আগে হচ্ছে, আমি বক্তব্য দিব, তুমি আমার রুমে আসার আগে অলরেডি আমি বক্তব্যটা দিয়ে কমপ্লিট করে ফেলবো। হুম। আপনি আমাকে বলছেন যে স্যার, আপনি বলছেন স্যার আপনি আমাকে ফোন করার আগে আমি আমার বাড়ির কাজটা, হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবো। বা বললেন যে স্যার আপনি আমাকে ক্লাস শুরু করার আগে আমি আমার হোমওয়ার্কটা কমপ্লিট করে রাখবো। তাহলে এই যে দুইটা কাজ, হ্যাঁ, এই কাজটি করে রাখবো, আমায় ফোন করার আগেই আপনার কাজটি করতে হবে, এইটা কাজটি করে রাখবো, এটা ফিউচার পারফেক্ট টেন্স। এখানে সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং তারপর ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হবে। আর বাদ বাকি যে কাজটা থাকবে, বাকি যে অংশটা, ওইটা প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে করতে হবে। যেমন আমরা একটু বাক্যটা দেখি, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের কিছুটা ছোট ভাই বা এর বড় ভাই বলতে পারেন। যেমন যদি এখানে বলি আই উইল হ্যাভ গিভেন দা স্পিচ, দেখেন আমি বক্তব্যটা দিয়ে থাকবো বিফোর ইউ কাম। এই ইউ কাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়মে হয়েছে। আর এখানে একটা বিফোর বা আফটার থাকতে পারে। হ্যাঁ, বাক্যটা যদি এমন থাকতো তুমি আসার আগে আমি বক্তব্য দিয়ে থাকবো, এমনটি রয়েছে। আবার এমনটিও থাকতে পারতো তুমি আসার পরে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। কি হবে? তুমি আসার পরে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। হুম। তাহলে মনে রাখবেন এখানে আগে পরে বিষয় না, বিষয় হচ্ছে দুইটা কাজের ভিতরে যে কাজটি, দুইটি কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে হবে সেটা ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর কিছু কিছু রয়েছে, দেখেন কিছু কিছু বাক্য রয়েছে সিম্পল ফিউচার পারফেক্ট টেন্স, মানে সাধারণ নিয়মে ফিউচার পারফেক্ট টেন্স, এখানে কোনো বিফোর আফটার থাকে না, বা এখানে দুইটা কাজও থাকে না, একটা কাজ বুঝায় এবং সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সেটা কেমন বুঝায় বলেন? ফিউচার পারফেক্ট টেন্স। যেমন আমি যদি বলি, দেখেন তারা কাজটি করে থাকবে, কি হবে? তারা কাজটি করে থাকবে। হুম। দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, দে উইল হ্যাভ, হ্যাঁ, ফিউচার পারফেক্ট টেন্সের চিহ্ন হচ্ছে, ফিউচার পারফেক্ট টেন্সের চিহ্ন হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তো শ্যালের ব্যবহার বলা যায় না, এখন বলবেন উইল হ্যাভ। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন কি দেখে চিনবেন এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? ভার্বের পর আইএনজি থাকে এবং এখানে উইল বি থাকে, সাবজেক্টের পরে শ্যাল বি বা উইল বি থাকে। হ্যাঁ, উইল বি বললে ভালো হয়। আর ফিউচার ইনডেফিনিটের চিহ্ন কি?
এখানে সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকে, সাবজেক্টের পরে শ্যাল বা উইল থাকে কোথায়? ফিউচার ইনডেফিনিটে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি থাকে, আর ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ থাকে। উইল হ্যাভ। হুম। যেমন তারা কাজটি করে থাকবে, দে উইল হ্যাভ। এখানে যে ভার্ব হবে ডু মানে করা, তার ভি3 বসেছে দেখেন, ডান। দে উইল হ্যাভ ডান দা ওয়ার্ক। তারা কাজটি করে থাকবে। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস। পিতা বাড়ি আসার আগে, বাবা বাড়ি আসার আগে আমি কাজটি করে থাকবো। দে উইল। বলেন। অবশ্যই উইল হ্যাভ থাকবে এবং তারপরে ভার্বের ভি3 থাকবে ওই একই বাক্যে। এটা ফিউচার পারফেক্ট হচ্ছে। অবশ্যই। আবার এই এখানে বলেন। শ্যাল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, আর শুধু শ্যাল বা উইল থাকলে ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ, যেমন আমি বাজারে যাব, আই উইল গো টু মার্কেট। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি খেলা দেখব, আই উইল ওয়াচ দ্য গেম। আমি ছবি আঁকবো, আই উইল ড্র এ পিকচার। আই উইল ড্র এ পিকচার, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। আর ফিউচার কন্টিনিউয়াস সবই ঠিক থাকবে, শুধু এই উইলের জায়গায় উইল বি এবং ভার্বের পর আইএনজি। আমি ছবি আঁকতে থাকবো, আই উইল বি ড্রয়িং এ পিকচার। আমি গান গাইতে থাকবো, আই উইল বি সিঙ্গিং এ সং। আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল। এখানে সাবজেক্টের পরে উইল বিটা দিতে হবে। হ্যাঁ, সাবজেক্টের পরে উইল বি দিবেন। আচ্ছা, দেখেন এই যে ফিউচার পারফেক্ট বলতেছি না, এই টেন্স গুলো আমাদের সারা দিনের ভিতরে কথা বলতে গেলে কখনোই কাজে লাগে না। আমাদের মেইনলি বলেছিলাম 7টা টেন্স কাজে লাগবে। আমি 12টা টেন্স প্রাথমিক পর্যায়ে আপনাকে বুঝিয়ে নিচ্ছি। এরপরে আমি আপনাকে যখন অন্য ইয়েগুলো পড়াবো, আইটেমগুলো, তখন আমাদের 7টা, 12টা থেকে 5টা বাদ দিতে হবে। 7টি টেন্স আমাদের বেশি করে পড়তে হবে। সেটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই তিন দুকানো 6টা। আর আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহারটা স্পোকেন ইংলিশে খুব খুব কাজে লাগে। এটা খুবই কাজে দেয়। আচ্ছা, তো এটা হচ্ছে প্রেজেন্ট, সরি, এটা শিখালাম ফিউচার পারফেক্ট। এখন দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলমান কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলমান কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে চলতে থাকবে সেইটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানেও কিন্তু সেই আগে পরের মতো দুইটা কাজ পাশাপাশি সময়ে হবে। তো যে কাজটি আগে চলতে থাকবে সেইটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটা পরে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা উদাহরণগুলো দেখি। যেমন, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো। এখানে কোন কাজটি চলমান রয়েছে আগে বলেন তো? আমি কাজটি করতে থাকবো যতক্ষণ না তুমি ফিরে আসবে। হ্যাঁ, ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে, দেখেছেন? তাহলে এই যে বাক্যগুলা, এই বাক্যগুলো আমাদেরকে এভাবে কমপ্লিট করতে হবে। আমরা কাজটি করতে থাকবো, দেখেন এটা সাধারণভাবেও করা যায়, এখানে কোনো আগে পরে কোনো কিছুই থাকে না। এমন ভাবেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। যেমন, আমরা কাজটি করতে থাকবো, উই উইল হ্যাভ বিন। এখানে একটা সময়ের উল্লেখ করে দিতে হবে, আমরা 1 ঘন্টা ধরে কাজটি করতে থাকবো। উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। দেখেন এই হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আমি বলেছিলাম যে 4টা টেন্সে ফিউচারে 4 প্রকার চিহ্ন থাকে। ফিউচার ইনডেফিনিটে শ্যাল বা উইল, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি, তারপর ভার্বের পর আইএনজি, ফিউচার পারফেক্টে উইল হ্যাভ, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন। কি থাকবে বলেন? উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন। শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্ক করতে থাকবে। তুমি আসার পূর্ব পর্যন্ত তারা ছবিটি দেখতে থাকবে। তুমি আসার পূর্ব পর্যন্ত
তারা ছবিটি দেখতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কাম। অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই তিনটা জিনিস থাকবে, উইল হ্যাভ বিন, হ্যাঁ, এরপর ভার্বের পর আইএনজি বসে। কারণ কারণ এটাও হচ্ছে এক প্রকার কন্টিনিউয়াস টেন্স। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, সে 2 ঘন্টা ধরে গান গাচ্ছে, তাহলে এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসে এবং ভার্বের পর আইএনজি বসে। দেখেন একটা টেন্সের সঙ্গে আরেকটা টেন্সের খুব মিল রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা মিল রয়েছে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা মিল রয়েছে। এটা আমাকে ধরতে হবে, বুঝতে হবে। তো দেখেন এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এ আমাদের জীবনে কখনো কোনো কাজে লাগে না, জাস্ট আমাদের একটু শিখে রাখতে হবে। এখানে কি বললাম যে, দেখেন তুমি আসার পূর্ব পর্যন্ত তারা ছবিটি দেখতে থাকবে, অর্থাৎ যতক্ষণ না তুমি ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তারা ছবিটি দেখতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ খাম। দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ খাম, তুমি আসার পূর্ব পর্যন্ত তারা ছবিটি দেখতে থাকবে। দেখেন দে উইল হ্যাভ বিন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চিহ্ন। এরপর অস মানে হচ্ছে দেখা, এর সঙ্গে আইএনজি হয়েছে ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কাম। হুম। আচ্ছা, এইটা আপনি শুধু মনে রাখবেন এইভাবে, যে দেখেন এখানে বলা হচ্ছে যে এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলমান কোনো কাজকে বোঝায়। কি বললাম? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে চলমান কোনো কাজকে বোঝায়, যা ভবিষ্যতের, সরি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে কোনো চলমান কোনো কাজকে বোঝায়, যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। ভবিষ্যতের নির্দিষ্ট কোনো সময় ধরে ঘটতে থাকবে। ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে চলতে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে দুটি কাজের মধ্যে দুটি কাজই চলতে রয়েছে এমন বোঝাবে। তো যে কাজটি আগে চলতে থাকবে বা ঘটতে থাকবে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটা পরে হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সেটা কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স। মনে রাখবেন, সিম্পল প্রেজেন্ট মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এইবার 12টা। বলেন। হুম হুম ব্যবহার করার ক্ষেত্রে আপনি বলছেন কোনো কাজেই লাগে না, আমার কাছে মনে হচ্ছে যে কাজে লাগে, মানে কিছুটা খুব মজা করেই কাজে লাগে। না, মজা মানে করে কাজে এক লাগে কেমন? যেমন দেখেন এই কথাটা যদি আপনি বলতে চান যে ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো। স্পোকেন ইংলিশে এইটা কম কাজে লাগে, কাজে লাগে না বললে ভুল, কিন্তু এটা খুব, হ্যাঁ হ্যাঁ, অরসিকতা, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কিছুটা ফানিও হয়। তো এটা হচ্ছে সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন, যে বাক্যটা এই মাত্র বললাম। যেমন একটু দেখি, আমরা কাজটি করতে থাকবো, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে থাকবো। তারপর কি? শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্ক করতে থাকবে। দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ বিফোর দ্য টিচার কামস। তুমি আসার পূর্ব পর্যন্ত তারা ছবিটি দেখতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কাম। হুম। অর্থাৎ তুমি আসার পূর্ব পর্যন্ত, মানে তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এই মুভিটা দেখতে থাকবো, তারা মুভিটা দেখতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কাম। এই যে দুইটা কাজের পরের যে কাজটা হবে, এটা এখানে বলা হচ্ছে যে, দেখেন সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা 12টা টেন্সের 12টা উদাহরণ একটু দিতে পারি। যেমন যদি এটা বলা হয় যে আমি ফুটবল খেলি, এটার কন্টিনিউয়াস ফর্ম কি হয় বলেন তো? আমি ফুটবল খেলি। না, আই প্লে ফুটবল, সাধারণভাবে আমি খেলি, হ্যাঁ, আমি ফুটবল খেলি। কিন্তু আপনি যেটা বললেন আই এম প্লেইং ফুটবল, ওর বাংলাটা হবে হচ্ছে আমি ফুটবল খেলছি, আমি ফুটবল খেলছি। দেখছেন? আর এর পারফেক্ট কন্টিনিউয়াস, অবশ্যই এটা প্রেজেন্ট, আপনি যেটা বলেছেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে চলমান বর্তমান। এখানে সাবজেক্টের পরে অ্যামিজার থাকে, সাবজেক্টের পরে অ্যামিজার থাকে এবং মূল ভার্বের পর আইএনজি হয়। আরো কিছু বাক্য বলেন তো, যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। হুম।
তারা গল্প লিখছে। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে চারটা বলতে হবে, যে প্রেজেন্ট ইনডেফিনিটের একটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তিনটা বলেন। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ইনডেফিনিট যেমন আমি ভাত খাই, আমি বাড়ি যাই, সে স্কুলে যায়, সে বাজারে যায়, তারা ক্রিকেট খেলা দেখে, হ্যাঁ, সে লুডো খেলে, তারা তাস খেলে, সে গল্প করে। অর্থাৎ সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয়, সাধারণভাবে বর্তমানকালে কোনো কাজ হয় এমন বোঝালে সেইটাকে ফিউচার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। তাকে কোন টেন্স বলে? প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। আমি পুতুল খেলি, অবশ্যই। আমি ছবি আঁকি, আমি টিভি দেখি। আর এইটাকে যখন কন্টিনিউয়াস টেন্স করবেন তখন কি হবে? এইটাকে যখন কন্টিনিউয়াস টেন্স করবেন তখন কি হবে? তখন হবে আমি ফুটবল খেলছি, আমি ভাত খাচ্ছি। অর্থাৎ একটা চলমান ভাব, চলমান, চলতে থাকা। তারা বাড়ি যাচ্ছে। হুম, বলেন সে ছবি আঁকছে। এগুলা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলো। ফিউচার পারফেক্ট কেমন হয়? কাজটি এইমাত্র করা হয়েছে। যেমন সে একটা ছবি এঁকেছে, তারা ভাত খেয়েছে, সে ফুটবল খেলেছে, তারা বাড়ি এসেছে। হুম, আমি একটা মোবাইল ফোন কিনেছি। অর্থাৎ এইমাত্র যে কাজটি শেষ হয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভার্বের শেষে, বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসও থাকবে। কি থাকবে? ইয়াসি ইয়াসও থাকবে। এটা আপনি একবার দেখবেন, আপনার সবই মনে পড়বে। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য বললাম, আমি স্কুলে যাই, সে স্কুলে যায়। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য আছে যেমন আমি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন আমি স্কুলে যাচ্ছি, এই মুহূর্তে আমি যাচ্ছি। কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান। আমি আপনার সঙ্গে কথা বলছি, সে বাজারে যাচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান, বর্তমানকাল, প্রেজেন্ট মানে বর্তমান। প্রেজেন্ট পারফেক্টে কেমন হয়? সে কাজটি করেছে। কি হবে? সে কাজটি করেছে। হুম, করেছে। আমি কলা খাইনি। হুম, তারা আমগুলো খেয়েছে। অর্থাৎ এইমাত্র। যদি বলা হয় সে একটা গান গেয়েছে, এইমাত্র গেয়েছে। হুম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, যাই হোক, তো এই টেন্স রিলেটেড আমাদের আরো অনেক বাক্য রয়েছে যেগুলো আমাদের কিন্তু ধীরে ধীরে কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো দেখেন, এখানে আমাদের একটা হোমওয়ার্ক নিতে হবে। সেই হোমওয়ার্কটা হচ্ছে, আমরা মেইনলি এইখান থেকে হোমওয়ার্কটা নিব। জাস্ট ওয়েট। হচ্ছে, পড়েছেন? আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওইটা আজকে তাহলে আরো কিছু একটু রিডিং পড়াই। হুম হুম দেখেন, এগুলো উচ্চারণ সহ পড়তে হবে। গো মানে কি বলেন তো? গো মানে হচ্ছে যাওয়া। এর ভি টু কি হবে? ওয়েন্ট। এর ভি টুটা কি হবে? ওয়েন্ট। ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল বা গিয়েছিলাম। আর এর ভি থ্রি হবে গন। গো, ওয়েন্ট, গন। গো মানে হচ্ছে যাওয়া, ওয়েন্ট শব্দের অর্থ গিয়েছিল, আর গন শব্দের অর্থ গিয়েছে। ডু, ডিড, ডান। ডু মানে করা, ডিড অর্থ করেছিল, ডান অর্থ করিয়াছে। ডান অর্থ করিয়াছে, করবে না, করিয়াছে। যেমন সে কাজটি করেছে। সে ভাত খেয়েছে। খেয়েছে বললে তখন ইট বা এট এটা কাজে লাগবে না, তখন ইটেন কে ব্যবহার করতে হবে। ইটেন ভি থ্রি অংশ, পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। তো এখান থেকে পরে আপনি আরো কিছু পড়েন। এখান থেকে সিং, সুইম, উইন, হন্ট, ফরগেট। আচ্ছা, এখান থেকে লিভ থেকে স্পেন্ড। এখান থেকে লিভ থেকে পড়েন। লিভ অর্থ ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া। লিভ, লেফট, লেফট। হ্যাঁ। হুম স্পেন্ড, স্পেন্ড, স্পেন্ড। হুম 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 তারপর একটা হচ্ছে মিট। মিট মানে সাক্ষাৎ করে। মেট। মেট, ঠিক আছে। না, উচ্চারণ হচ্ছে মিট। এটা হচ্ছে এম ডাবল ইটি প্রথমটা, এটা উচ্চারণ হবে মিট। হুম আর পরের দুইটা উচ্চারণ হবে মেট, মেট। ভি টু হচ্ছে মেট, ভি থ্রি হচ্ছে মেট। হ্যাঁ, তারপর হুম হুম রিজেন, রাইজ, রোজ, রিজেন। হ্যাঁ, রাইজ, রোজ, রিজেন। হুম আচ্ছা, রাইস রোজ ডিজাইন, হুম এটা ল্যান্ড, লেন্ট, হুম লেন্ট, এটা হচ্ছে রিড লেন্ড। অফ হ্যাঁ, টু,
এটা হচ্ছে ল্যান্ড, হ্যাঁ, প্রথমটা উচ্চারণ হবে ল্যান্ড, LEND। ল্যান্ড মানে হচ্ছে ধার দেওয়া, আর ব্রো মানে হচ্ছে ধার করা, এটা পরে পাবো। তো ল্যান্ড ডি উচ্চারণ হবে, আর পরেরটা হচ্ছে লেন্ট, লেন্ট শেষে টি আসবে। হুম লেন্ট। হুম তো ফ্রোজেন, ফ্রোজেন না ফ্রোজ, ফ্রোজ, হুম ফ্রোজেন, ফ্রোজেন হুম নাকি হ্যাঁ, এটা ফ্রিজ। ফ্রোজেন? এটা ফ্রিজ, ফ্রিজ মানে হচ্ছে জমে যাওয়া, ঠান্ডা হওয়া। আমাদের ঘরে ফ্রিজ থাকে না, ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। সরি আমার ফোনে একটু ঠিক আছে কোথায় ছিল এটা? তারপর লাইট, লিড, লিড, হুম জানানো লাইট, লিড, লিড, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে আইয়া, সরি, তারপর এটা কি স্যার? ঝাঁকানো, শেক, শক, শেকেন, হুম অবশ্যই শেক, শক, শেকেন। তারপর হাইড, হিড, হাইট, হিট, হিডেন। হিটেন, হুম ওকে। হুম ফিল, ফিল, ফিলেন্স, পড়া, ফল, পড়া আপনার কি? FALL ফল। তারপর এটা হবে ফেল, FELL ফেল। এটা ফলেন। এটার বাংলা কি হচ্ছে? পড়া হ্যাঁ, বলতে পড়া কি? বলতে কি গাছ থেকে যে ফলগুলা পড়ে, এই ক্ষেত্রে ফল ও ব্যবহার আচ্ছা করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। দুঃখিত স্যার, আমার ফোনটা একটু হচ্ছে, সমস্যা নাই, আপনি কোনো ইয়ে করবেন না। মানে আমি একটা ফোন ব্যবহার করি, এই জন্য এই ফোনটা এখানে ব্রোকেন হয়ে গেছে, তো এই কারণে আমি লেখাগুলো দেখতে পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটু বড় এটাই করে দিব। হবে। হুম হুম দেখতে পাচ্ছি না, জায়গাটা পড়ছে যার কারণে আচ্ছা, দেখেন আমি বড় করে দেখে। দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন এইগুলো আমি একটু বলে দেই, দ্রুত হবে তাহলে। এটা শো, শো, শোড, শোড। এটা হচ্ছে শো, শো মানে হচ্ছে দেখানো। শো, শোড, শোড। হ্যাঁ, লুকানো, হাই, হাইড। হ্যাঁ, হাইড, হিড, হিডেন। হাইড, হিড, হিডেন। ফল, ফেল, ফলেন। ফেল, ফল, ফেল, ফলেন। শো মানে হচ্ছে প্রদর্শন করা, দেখানো। শো, শোড, শোন। এটা শোন হবে, শোন। হ্যাঁ, টেল, টোল্ড, টোল্ড। গ্রো, গ্রিউ, গ্রোন। গ্রো, গ্রিউ, গ্রোন। তারপর দেখেন বিগিন, বিজ্ঞান, বিগান, GUN, বিগান। হ্যাঁ, ব্লো, ব্লিউ, ব্লোন। ব্লো, ব্লিউ, ব্লোন। হুম ব্লো মানে হচ্ছে কোনো কিছুতে ফু দেওয়া। ফু দেওয়া মানে যেমন আমরা ফু দিয়ে কোনো জিনিস এইটা ফেলে দিই, ব্লো, ব্লিউ, ব্লোন। আচ্ছা, অল্প অল্প করে আমরা মুখস্থ করি, প্রথম দিন যেগুলো নিয়েছিলেন তার সঙ্গে আজকে এইগুলা থাকলো, এবং এইগুলা দিয়ে একটু বাক্য তৈরি করতে হবে। যেমন যদি বলি টেল মানে বলা, তাহলে আমি একটা গল্প বলি, আই টেল এ স্টোরি। আমি তোমাকে একটা গল্প বলি, আই টেল এ স্টোরি টু ইউ। আমি তোমাকে একটা গল্প বলেছিলাম, আই টোল্ড এ স্টোরি টু ইউ। হুম এইভাবে এখান থেকে বাক্য করলে বেশি মনে থাকবে। আমার দাদি আমাকে একটি গল্প বলেছে, মাই গ্র্যান্ড মাদার অর মাই গ্র্যান্ড মা হ্যাজ টোল্ড মি আই স্টোরি। হ্যাজ টোল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ টোল্ড বলেছে। দেখেন এই যে ইয়াছি, ইয়াছো, এই V3টা ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, অথবা প্যাসিভ মুডে যখন আমরা যাব তখন এটা ব্যবহার করতে হবে। হুম আচ্ছা, তো আমরা এই বাক্যগুলো এখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে মুখস্থ করব। আচ্ছা, পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে একটু পার্টস অফ স্পিচের ভিতরে যাব। পার্টস অফ স্পিচটা নিশ্চয়ই মনে আছে, তাই না? পার্টস অফ স্পিচ বাংলায় যেমন পদ থাকে, পদ। বাংলায় পদ ছিল হচ্ছে আমাদের 5 প্রকার, আমরা পড়েছি না ছোটবেলায়? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতেও পদ কিন্তু 5 প্রকার, কিন্তু এই অব্যয় বা ক্রিয়াপদকে ভেঙে এখানে আরো 3 প্রকার করা হয়েছে। বাংলায় যেমন অব্যয়, ইংলিশে অব্যয়কে 3 ভাগে ভাগ করা হয়েছে, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে ওই 5 প্রকার আর এই 3 প্রকার, মোট 8 প্রকার। দেখেন বলা হচ্ছে যে, জাস্ট ওয়েট, বাক্যে ব্যবহৃত, এটার আমরা এক্সাম্পলটা একটু দেখি। বলা হচ্ছে বাক্যের ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যেমন দেখেন, হি ওয়েন্ট টু স্কুল, এই একটা বাক্য।
তাই না, সে স্কুলে গিয়েছিল। এখন এখানে হি একটা পার্টস অফ স্পিচ পদ, ওয়েন্ট একটা পদ, টু একটা পদ, স্কুল একটা পদ। কেন পদ? কারণ এরা বাক্যে ব্যবহৃত হয়েছে এবং এদের প্রত্যেকের একটা অর্থ রয়েছে, একটা মিনিং রয়েছে। হি মানে সে পুরুষ, ওয়েন্ট মানে গিয়েছিল, টু মানে হচ্ছে কাছে, দিকে, প্রতি, স্কুল মানে বিদ্যালয়। তাহলে বলা হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পদ বলে। উপর উল্লেখিত বাক্যগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। যেমন আমি যদি শুধু আলাদা করে একটা শব্দ এখানে লিখি, মনে করেন আমি একটা শব্দ লিখলাম হচ্ছে পেন, PEN, পেন। এটা কিন্তু কোনো পার্টস অফ স্পিচ হবে না, এটা জাস্ট একটা ওয়ার্ড, পেন মানে কলম। কিন্তু যখন এটা একটা বাক্যে বসবে, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তখন কিন্তু এটা একটা পার্টস অফ স্পিচ হবে, তখন এটা নাউন হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ একটা বাক্যে বসতে হবে যে কোনো শব্দকে, তবেই সেটা পার্টস অফ স্পিচ হবে। তো দেখেন পার্টস অফ স্পিচ 8 প্রকার, কি কি একটু পড়েন তো। নাউন, তাহলে নাউন মানে কি, এখানে দিয়েছি, বলেন তো নাউন মানে কি হবে? বিশেষণ, হুম, বিশেষ হুম। adjective, বিশ্লেষণ, verb, ক্রিয়া বা কাজ, adverb, ক্রিয়া বা বিশ্লেষণ, preposition, প্রধান অব্যয়, conjunction, সংযোগ অব্যয়, interjection, আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়, তাই না? আবেগসূচক হচ্ছে। যে শব্দগুলো, যে কথাগুলো বললে আমাদের মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয়, আবেগ অনুভূতি, সেটা হচ্ছে ইন্টারজেকশন। নাউন মানে কেমন বলেন তো? নাউন মানে হচ্ছে বিশেষ্য, প্রোনাউন হচ্ছে সর্বনাম, অ্যাজেক্টিভ হচ্ছে নাম বিশেষণ, ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ, অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, প্রেপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, আরেকটা রয়েছে ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। দেখেন এই যে নামগুলো বললাম না, আগামী ক্লাসে আমি এর প্রত্যেকটা একটু একটু করে আপনাকে ডিটেলস বলে দিব। যেমন নাউন মানে হচ্ছে বিশেষ্য, কেমন? পৃথিবীতে যত জিনিস আমরা আমাদের এই চর্মচক্ষু দ্বারা, চোখ দ্বারা দেখতে পাই, সবগুলাই হচ্ছে নাউন। যেমন আমাদের চোখের সামনে আপনার ঘরের ভিতরে এখন কি কি দেখতে পাচ্ছেন, সবকিছুই কিন্তু নাউন। হুম। আচ্ছা, প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দগুলা বসে। যেমন আমি যদি বলি করিম ভালো ছেলে, করিম নিয়মিত স্কুলে যায়, করিম ভালো গান গায়, করিম ভালো ফুটবল খেলে, করিমের হাতের লেখা ভালো। বারবার করিম বললে কি ভালো শোনা যায়? যায় না। তখন আমি একবার করিম বলবো, করিম ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে ভালো গান গায়, তার হাতের লেখা ভালো, তার চেহারা ভালো, সে ভালো দৌড়াইতে পারে, হ্যাঁ, সে ভালো গান গাইতে পারে, সে ভালো নাচতে পারে। তো এই যে করিমের পরিবর্তে সি ব্যবহার করলাম, হি, এই হিটা হচ্ছে প্রোনাউন। এর বাংলাটা কি? সর্বনাম। এর বাংলাটা কি হবে? সর্বনাম। তো আগামী ক্লাসে আপনাকে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ধারণা দিব। তবে আজকের ক্লাসের একটা হোমওয়ার্ক দিয়ে যাই। হোমওয়ার্কটা থাকবে এরকম, দেখেন। হোমওয়ার্কটা থাকছে হচ্ছে, এটা একটু দেখাই, টেন্স রিলেটেড, টি ই এন এস ই, টেন্স রিলেটেড, RELATED, টেন্স রিলেটেড, বাংলা টু ইংলিশ। প্রেজেন্টেশন আজকে দিবেন? হ্যাঁ অবশ্যই দেন, সমস্যা নাই। হুম। দিতে পারবো। আচ্ছা, হ্যাঁ অবশ্যই প্রেজেন্টেশন দিতে গেলে আমাদেরকে প্রথমে এইটুক কালকে দিয়েছিলাম, নিশ্চয়ই আপনার মনে আছে, প্রেজেন্টেশন অন কিভাবে শুরু করতে হয়। যে এটা বলতে হয় গুড আফটারনুন এভরিওয়ান। তো আপনি এইটার উপর একটু প্রেজেন্টেশন দেন তো আজকে। যেমন যদি বলি, কি মোবাইল ফোন দিয়েছিলাম নাকি যে কোনো একটা ইনস্ট্যান্ট বিষয় দেওয়ার কথা ছিল? হ্যাঁ, তাহলে মোবাইল ফোন সম্পর্কে একটু বলেন তো। যে গুড আফটারনুন এভরিওয়ান, দিস ইজ বর্ণা, হাউ আর ইউ। এট ফার্স্ট মোবাইল ফোন সম্পর্কে আপনি 2-1 মিনিটে একটু বলেন যে মোবাইল ফোন আমাদের কি কি উপকার করছে, মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, উইদিন অনলি 1 মিনিট ইউ ক্যান সে। হ্যাঁ বাংলায় বললেও হচ্ছে, বা ইংলিশে বললেও হচ্ছে, অ্যাজ ইউ লাইক। আচ্ছা আচ্ছা, কোন রিডিংটা বলছিলাম বলেন? যেটা আপনি গতকালকে পড়াইছিলেন, ও আচ্ছা, তো ওইটা কি আপনার দিয়েছিলেন সামনে আমাদের। আছে? ওইটা বের করে বলতে পারবেন নাকি আমি এখানে বের করব? প্রেজেন্টেশন, তাই না? দিয়েছি। ও এই তাই তাই তাই, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা বের করছি। হুম,
এটাই রয়েছে। ওকে, থ্যাংক ইউ। হুম, হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন, হ্যাঁ এখান থেকে বলবেন, বা এই যে ডেইলি অ্যাক্টিভিটিস, হ্যাঁ বলেন অবশ্যই। ওকে, স্টার্ট নাও। অবশ্যই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হুম, ঠিক আছে, সমস্যা নেই, বলেন। সরি স্যার, আমার ভুল হলে অবশ্যই আপনি আমাকে শিখিয়ে দিবেন। অবশ্যই আমি অবশ্যই, ভুল অনেক তো বেশি হতেই পারে, হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্ট না, আমি অবশ্যই গভর্নমেন্ট। না না না, আমি সঙ্গে আছি, বলেন, কোনো সমস্যা নেই, ভুল হলে আমি দেখিয়ে দিব। হুম। I would like to thanks I would like to thanks my honorable moderator, sir, brother's name, and forgiving my my search uh, chance my it is search na SUCA search chance হুম to হুম, stay সাথে a চান্স few টু সে। হুম হুম। few words about the selected টপিক, topic in ইংলিশ, foreign ইন ফ্রন্ট অফ ইউ। in front of you. Today topic is হ্যাঁ, এখানে টপিকটা বলবেন মোবাইল ফোন। টুডেস টপিকস নেম ইজ মোবাইল ফোন। আজকের টপিকটা হচ্ছে মোবাইল ফোন সম্পর্কিত। হুম, টুডেস টপিক দেখেন, টুডেস টপিক নেম ইজ মোবাইল ফোন। এবার বলবেন হচ্ছে ডিয়ার অডিয়েন্স। ডিয়ার অডিয়েন্স মানে প্রিয় দর্শক বৃন্দ। ডিয়ার অডিয়েন্স বলে এই যে আপনি বলা শুরু করলেন, কি বলবেন, যে উই ক্যান নট গো আ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ ভেরি ইজ এসেনশিয়াল, ইজ অ্যান এসেনশিয়াল ডিভাইস in our life. At present, we cannot spend a single day without mobile phone. Every people in the world nowadays use mobile phone. I also use mobile phone. I have two phones. Only one phone is Android phone and one phone is button phone. And sometimes I use laptop, but I feel more comfortable than laptop. And mobile phone helps us in many ways, such as we can keep contact with our uh, relatives, and we can go a long way by mobile phone. We use Google Meet app, Zoom app for our online class. Mobile phone helps us in many ways, but there are some demerits of mobile phone. Sometimes the young people, young generation of our country use mobile phone a lot of time. For this reason, it is very harmful for our body, for their body, and for their student life. Those who use mobile phone for a long time, it hampers their স্টুডেন্ট লাইফ। অর্থাৎ এখানে আপনাকে মেরিটস বলতে হবে সুবিধাগুলা, এবং ডিমেরিটসও বলতে হবে অসুবিধাগুলা। বুঝতে পারছেন যে মোবাইল ফোনের কি কি সুবিধা? না না না, আমি দেখে বলবো কেন, আমার সামনেই তো এই যে এইগুলাই রয়েছে, তো আমি আমার মন থেকেই বললাম। তো এইভাবে আপনাকে স্পিকিং করতে হবে, হ্যাঁ এইভাবে সেই পর্যায়ে আপনাকে নিয়ে যাব। আপনিও যেন আমার মতো স্পন্টেনিয়াসলি, যেমন ক্যান্থনিজ ভাষাটা আপনি খুব পানির মতো করে বলছেন দেখলাম, ওই বাচ্চাটার সঙ্গে আমি শুনলাম, ইংলিশটাও আপনি পারবেন। হ্যাঁ, দুই দুই তিন মাস একটু ক্লাস করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি 2-3 মাস একটু এই ভাষাটা কমপ্লিট করেন, একটু চেষ্টা করেন, দেখবেন অলওয়েজ ফ্লুয়েন্টলি যেভাবে ইংরেজরা কথা বলে ইংলিশে, আমাদের দেশে যারা খুব ভালো ইংরেজি পারে, এদের মতো করে আপনি পারবেন। কি করতে হবে, এই যে দেখেন টেন্স শিখাচ্ছি। ভাষা শিখতে গেলে আগে টেন্স শিখতে হয়, কেননা টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার মা হচ্ছে এই টেন্স। আর ইউ ওকে at first? So I will help you so that you could be a fluent speaker in English. I will help you. সো দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। আর আগামী ক্লাসে আমি আজকে পাঠিয়ে দিব, আগামী ক্লাসে প্রেজেন্টেশনটা থাকবে হচ্ছে বুক ফেয়ার, বই মেলার উপরে। এই বই মেলাটা নিয়ে কিভাবে কথা বলতে হয় আমি এটা মানে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিব, বুক ফেয়ার। ওকে, তো আগামীকালও আপনার ক্লাস থাকবে সেম টাইমে। ওকে, তাহলে আল্লাহ হাফিজ, আগামীকাল